নমস্কার, আমি নয়ন রায়। আমার সহকর্মী একদিকে সমীর দফাদার, একদিকে সন্দীপ শেঠ, যেটা হেডিং বা যেটাকে বলেন ট্যাগলাইন বলছি, তৃণমূলের অর্থাৎ শাসক দলের হাওয়া কি ঘুরবে পূর্ব মেদিনীপুরে? কেন এই প্রশ্নটা এলো? প্রশ্নটা এই কারণে এলো যে পূর্ব মেদিনীপুরে যে গড়, সেটা হচ্ছে অবশ্যই শুভেন্দু অধিকারী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থান পতনে অনেক সাক্ষী। 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি পরাজিত করেছেন, যদিও তাকে লোডশেডিং এর বিধায়ক বলা হয়, জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। তো নন্দীগ্রাম এবার কতটা সুরক্ষিত থাকবে, কতটা মার্জিন বাড়বে, সেটা অবশ্যই এলওপি, লিডার অফ অপোজিশন, তার কারিশমাতেই পরিষ্কার হবে। পাশাপাশি শাসকের কি অবস্থা? শাসকের অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, শীত সংক্রান্তি পরিস্থিতি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ফলে পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি আসনের মুখ পরিবর্তনের সম্ভাবনা প্রবল। প্রথম, তাম্রলিপ্ত যাকে বলা হয় এবং সে রাজবাড়ির ইতিহাস তমলুক, এবারে ডক্টর সৌমেন মহাপাত্র যেহেতু ফুটবুকে নেই, ফলে তার টিকিট না পাওয়ার সম্ভাবনা তার বড় নিন্দুকেরাও বলছেন, এবং যারা পলিটিক্যাল বিশ্লেষক তারাও বলছেন। রাজ্যের মন্ত্রী ছিলেন, তার সঙ্গে বিভিন্ন সময় শাসকের দ্বন্দ্ব হয়েছে, এখন নিমিত্ত মাত্র শুধু বিধায়ক। হলদিয়া যেহেতু তাপসী মালিক, ওখানে মাধ্যমে তাপসী মন্ডল, তিনি বিধায়িকা ছিলেন বিজেপি, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। আর বাড়িতে কদিন আগে হলদিয়ার বেশ কিছু লোকজন, যদিও বলছে বিজেপি নাকি করিয়েছে, হলদিয়া বন্দর, হলদিয়াতে বহু বেসরকারি কারখানাতে ঠিকাভিত্তিক চাকরির নিয়োগ নিয়ে উত্তাল পরিস্থিতি। যদিও তাপসী মন্ডল, তার এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, অর্থাৎ সেই আমাদের বর্ণ পরিষেবা এবং বিদ্যাসাগরের মাটি হচ্ছে মেদিনীপুর। আগে একটা ছিল, এখন আগে এই জেলা ভাগ হয়েছে। যেটা বলছিলাম, তো পরিস্থিতির অন্তর্গহ্বরে বা বঙ্গোপসাগরের স্রোতে, মোহনার মুখে নন্দীগ্রাম, জেলিনহাম, এদিকে হলদিয়াতে ব্যাপক সিন্ডিকেট রাজ। সেটা অবশ্যই শাসক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বিরুদ্ধেই। কারণ হচ্ছে যে পরিমাণ এখানে বড় জাহাজ নোঙর করতে পারে না, তাদেরকে পারাদ্বীপ থেকে ল্যান্ড করে, মানে হ্যান্ডেলিং করে আনতে হয়, ল্যান্ড করে আসতে হয়, যার ফলে বিপুল কস্ট এবং বন্দরে যে মাফিয়া রাজ, বন্দরে যে দুর্নীতি এবং হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট। এখন হলদিয়াতে নতুন শিল্প, কেন হলদিয়া কথা বলছি, হলদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ জলপথ এবং হচ্ছে যেহেতু বঙ্গোপসাগরের উপকূলে, ফলে হলদিয়া বন্দর ড্রেজিংটা বড় সমস্যা, যেটা বামফ্রন্টের আমল থেকে বহুবার সরব হয়েছে। কেন্দ্র সে অর্থে আর্থিক সহায়তা করেনি, বিপুল অর্থের প্রয়োজন, তাই নাব্যতা ক্রমশ কমছে। এখন গিয়ে ওটা 8.5 হয়েছে, বা আরো কিছুটা কম হবে হয়তো। কারণ বড় জাহাজ নোঙর করতে গেলে তার গভীরতা, ডেন্সিটি থাকা দরকার। কিন্তু হলদিয়া বন্দরের মাটি এবং হলদি নদীর মাটি পাচার হচ্ছে, শিল্পাঞ্চলের তোলাবাজি অভিযোগ আছে। অভিযোগ কেন, বিভিন্ন জায়গায় মানুষ বলছেন, নতুন যে সমস্ত কলকারখানাগুলো হলদিয়াকে স্পর্শ করেছে, এটা অবশ্যই বামফ্রন্টের 34 বছর ক্ষমতার পরিপ্রেক্ষিতে। অস্বীকার করার কোনো উপায় নেই। হলদিয়া পেট্রোকেমিক্যালস বামফ্রন্ট
জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং বহু বড় বড় কলকারখানা হলদিয়াতে যা হয়েছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আগ্রাসী মনোভাব এবং শাসক দলের কারনামায় তারা অনেক শিল্প এখান থেকে চলে গেছে। যদিও মুখ্যমন্ত্রী দাবি করেন এই রাজ্যে নাকি শিল্পের বন্যা বয়ে দিয়েছেন, সেটা হলদিয়াতে তাকালেই বোঝা যাবে যে শিয়ালের ডাক আর মরুদ্যান তৈরি হয়েছে, এটাই বাস্তব। তাই হেভি ইন্ডাস্ট্রি এবং যে মাঝারি ইন্ডাস্ট্রি সে অর্থে হলদিয়াতে হয়নি। পরিসংখ্যান সে কথাই বলে, বাজেটে রিফ্লেকশন এক কথা বলে, বাস্তবটা আলাদা বলে। যাই হোক, যিনি বিধায়িকা তিনি তৃণমূলে গেছেন, তিনি পরবর্তীকালে কি করবেন, ডালাবদল করবেন কিনা সেটা তার ব্যাপার। কারণ পলিটিক্স ইজ আ পসিবল ইন্ডাস্ট্রি। এই উপত্যকায় সবাই সুগন্ধি ফুল ফোটাতে চায়, সবাই চায় মোমো করে রান্না হবে। যাই হোক, তমলুকে পরিবর্তন সম্ভাবনা প্রবল। হলদিয়াতে যে রাজ, মাফিয়া রাজ, তোলাবাজি, সিন্ডিকেট, হলদিয়াদের মাটি চুরি, আর্থিক অভিযোগ, শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন, এগুলো থাকবেই। পুলিশের ভূমিকা তো বিরাট। সন্ধ্যার পরে আপনি হলদিয়া বন্দরের পাশে যেতে পারবেন না, গা ছমছম করবে। মানে তখন মনে হবে আপনি কোনো মানে মধ্যরাতে কোনো একটা এমন উপত্যকায় এসছেন যে উপত্যকা খুব ভয়ঙ্কর। এবারে যদি আপনি পরপর আসেন ময়না, পটাশপুর, এই যে এদিকে চণ্ডীপুরে এবার সোহম টিকিট পাবে না নিশ্চিত থাকুন, কারণ তার যে কার্যকলাপ দল কোনোভাবে ভালোভাবে নেয়নি। এদিকে আপনার যে কাঁথি আছে, কাঁথি দক্ষিণে সম্ভাবনা প্রবল। তিনি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছিলেন, কারাগার মন্ত্রী ছিলেন, মানে সংশোধনাগার মন্ত্রী ছিলেন অখিলগিরি, রামনগরে যিনি বিধায়ক, তার পুত্রের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল। আর কাঁথি উত্তরেও তৃণমূল কংগ্রেসের আছে কিছু নতুন মুখের সম্ভাবনা আছে। কিন্তু বঙ্গোপসাগরের স্রোতে এবং বঙ্গোপসাগরের যে টলার এবং যেটা পান, সেখানে যে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে, শাসক বিরোধী সবার ক্ষেত্রে আছে। ফলে রাজ্যের যে অর্থনৈতিক যে ভারসাম্য বজায় রাখার কথা মুখ্যমন্ত্রী যতই বাজেটের ভোট অন অ্যাকাউন্টসে বলুক না কেন, বঙ্গোপসাগরে রামনগর, দীঘার পারে যে সমস্ত হোটেল এবং যে সমস্ত রিসর্ট এবং যে সমস্ত ট্রলার, মোহনাতে যে সমস্ত মাছের বাজার এবং পান থেকে উৎপাদিত ফসল, যে টাকা সরকারের কোষাগারে যাওয়ার কথা সেটা যাচ্ছে না। এই নিয়ে প্রশ্ন আছে অনেক। পাঁশকুড়া 2টো সিট, একটা হচ্ছে শিউলি সাহা আছে সম্ভবত, তারও মোটামুটি অনেক টাইম হলো, তাকে এবার টিকিট দেবে কিনা যথেষ্ট সন্দেহান আছে। আরেকটা পাঁশকুড়া পশ্চিম, শহীদের মা ফিরোজা বিবি, টিকিট পাবেন না এবার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, শুনতেও খারাপ লাগলেও বাস্তবটা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ, যখন যাকে প্রয়োজন হয় তখন ঠিক সময়ে তিনি ফুলটি ফোটান, আর যখন দরকার হবে না তখন হুল ফুটিয়ে দেন। মানে সেই হুলে কিন্তু আপনার জ্বর আসতে পারে। ফলে ফিরোজা বিবির টিকিট পাবেন না। তার পুত্রের সম্ভাবনা আছে, কিন্তু ওখানে বেশ কিছু কাটা তৈরি হয়েছে, যারা ফিরোজা বিবিকে সামনে রেখে রাজনীতিটা করেছেন, যারা মধুরস পান করেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবার খালি হাতেই ফিরবেন পূর্ব মেদিনীপুর থেকে। বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা বলছে অন্তর্গত কাঁটা, মধুরস, আর্থিক দুর্নীতি, পুলিশের তোলাবাজি, বিক্ষিপ্ত 2টি আসন হয়তো পেতে পারে, 16টি আসন আছে বল। তাই পূর্ব মেদিনীপুরে যাচ্ছি। মাটি ওখানকার পরিষ্কার, বিপ্লবের মাটি। কারণ হচ্ছে আমরা জানি যে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর জন্মভিটে পূর্ব মেদিনীপুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার এই অবদান, বর্ণ পরিচয়, বিরাট অবদান, এবং বিধবা যে তার যে লড়াই, এবং সতীশ সামন্ত, এবং যিনি সাংসদে ছিলেন, এবং বহু বিপ্লবের স্মৃতিগাথা, যা কার্যত ম্লানিমা হারিয়েছে, কৌলিন্য হারিয়েছে শাসকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, যে ঘটনাগুলো বঙ্গোপসাগরের চোরা স্রোতের মতো। তাই শাসককে এবার বুঝিয়ে দেবে বিভিন্ন দুর্নীতি তারা করেছেন, অভিযোগগুলো, এবং মানুষ তার রিফ্লেকশন ইভিএম কিন্তু দেবেন। আচ্ছা, প্রশ্ন, বামপন্থীরা কি করবে? বামপন্থীরা তো শিয়ালের ডাক শুনবে না।
হলদিয়া বন্দরে কি শুধু নিরঞ্জন সিংহ সিপিএম এর পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক, তিনি কি শিয়ালের ডাক শুনবেন? তিনি নিমতরে থাকেন। কিন্তু বামপন্থীদের যে গড় ছিল এক সময়, বামপন্থীরা সে অর্থে নেই পূর্ব মেদিনীপুরে। যতই জোট বার্তা হোক না কেন, লড়াই এখানে টক্কর বা অবশ্যই ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল কংগ্রেস, জোট কোনো ফ্যাক্টর না এখানে। আর সেখানে লড়াই হবে এখানে। একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী, বাকি যারা খেলোয়াড় আছে তারা হচ্ছে এপাং ওপাং ছপাং করবে, লাভ হবে না। মানুষ সে কথাই বলছে। आगे आगे देखते रहिए, मादारी का खेल हम जरूर देखाएंगे आप लोगों को। আমি যা দেখেছি সেটাই বলি, তাই গল্প কিছু বলছি না। ঘাটালের মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান দেব অনেক কথা বলছে। ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সবংয়ের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, অনেক তরি পার করেছেন, অনেক চোখের জল ভিজিয়েছেন প্রবাল ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। আপনাকে বলছি, আপনি হচ্ছে 82 সাল থেকে 83 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় আছেন। জ্যোতি বসুর আমল থেকে আপনি বিধানসভা আলোকিত করে আছেন। আপনার সহধর্মিনী তিনিও বিধায়িকা দাসপুরের। আপনি এত রূপার ভিজিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, বাস্তবতা কি? এ প্রশ্নের উত্তর ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া দেবেন। আর দেবেন চোর অভিনেতা। কেন্দ্র টাকা দিচ্ছে না, কবার আপনি সংসদে আপনি বলেছেন অনেকবার চলনীতিতেই বিশ্বাস করছেন। গোলাম আহমদ মীর, তিনি পশ্চিমবঙ্গের অবজারভার, জম্মু কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি, তাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। মানস রঞ্জন ভূঁইয়া এবার সবংয়ের মাটিতে ভোট মার্জিন বাড়বে না কমবে সময় বলবে। আর বাকি যে 16টা বিধানসভাতে শাসক আর তৃণমূলের লড়াই আকশাকশি হবে, কামড়াকামড়ি হবে। আর মধুরাস আর ভক্তিগীতির গান হবে, দেখবেন। এই ভক্তিগীতির গানে আবার কেউ বলবে ফাটাফাটি খেলা হবে, আর কেউ বলবে জয় শ্রীরাম, কেউ বলে ভারত মাতা কি জয়, কেউ বলে জয় বাংলা। আমি বলছি ফাটাফাটি সাংবাদিকতা হবে, তার তৈরি করবে। যদি কারো কিছু করার থাকে সাংবাদিকতার ক্ষেত্রে, যে নিরপেক্ষতা যে ভূমিকা অবলম্বন করি, যদি আটকানোর চেষ্টা হয়, হাওয়া সান করে বঙ্গোপসাগরের মতো ঘোরাবো আমি নয়। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি ঘাটালে।